গল্পটি শুরু হয় রাশিয়ার এক ধনী ব্যক্তির ছেলেকে নিয়ে, যার নাম স্যাম। স্যামের বাবা রাশিয়ার সবচেয়ে বড় ব্যবসায়ী এবং শক্তিশালী একজন ব্যক্তি, যার সম্পদের সুযোগ নিয়ে শ্যাম খুব অহংকারী হয়ে যায়। শ্যাম তার সমস্ত সময় নাইট ক্লাবের পার্টিতে ব্যয় করে এবং মানুষকে হয়রানি করে, কিন্তু সে জীবনে এক পয়সাও রোজগার করেননি। সে তার বাবার অর্থ ভুল কাজে অপচয় করতে শুরু করে। যেহেতু শ্যামের এত টাকা ছিল, তাই সে মানুষকে নিচু চোখে দেখত। সে সবসময় মানুষকে অযথা বিরক্ত করত। তার বাবাও শ্যামের কাজে খুব বিরক্ত ছিল। এক রাতে শ্যাম একটি মেয়ের সঙ্গে মজা করে এবং তারপর তাকে গাড়ি থেকে বের করে দেয়। তারপর সে তার গাড়িটি দ্রুত গতিতে চালিয়ে নিয়ে যায়। তিনি অর্থের ব্যাপারে এতটাই হারিয়ে গিয়েছিল যে সে কোনো আইন মানত না। সে সরকারের তৈরি প্রতিটি নিয়ম ভেঙে ফেলত এবং তারপর পুলিশের মুখে জরিমানা দিয়ে নিজেকে মুক্ত করত। সে বিশ্বাস করত যে টাকা পয়সা বিশ্বের যে কোনো কিছু কিনতে পারে, কিন্তু এটা ছিল তার মতামত। একদিন যখন সে তার গাড়িটি পুরো গতিতে চালাচ্ছে, তখন তার কাছে একটি পুলিশ গাড়ির সামনে আসে আর শ্যামকে থামতে বলে, কারণ সে খুব দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে। শ্যাম তার গাড়ি থামায় এবং পুলিশটির মুখে টাকা ছুঁড়ে মারে এবং টাকা দেখিয়ে বলে, এখান থেকে দূর হয়ে যাও। কিন্তু এই পুলিশ অন্য পুলিশের মতো ছিল না। সে টাকা নিতে অস্বীকার করে। এটা দেখে শ্যাম রেগে গিয়ে গাড়িটা এখান থেকে বের করে আনার চেষ্টা করে, কিন্তু পুলিশ এসে তার গাড়ি থামায়। এখন শ্যাম আরো রেগে গেছে, তাই শ্যাম তাকে পাত্তা না দিয়ে গাড়ি চালায়। সে সেই পুলিশ অফিসারকে তার গাড়ির বনেটের উপর ঝুলিয়ে দেয় এবং তাকে নিয়ে যেতে শুরু করে। শ্যাম তার গাড়ির বনেটের উপর পুলিশকে ঝুলতে দেখে জোরে হেসে ওঠে। শ্যামের আচরণে একজন পুলিশ আহত হয়। এই কারণে শ্যামকে জেলে পাঠানো হয়। জেলে থাকা সত্ত্বেও শ্যাম নিজের জন্য দুঃখবোধ করছিল না, বরং বিপরীতে সে এখানে জেলে থাকা পুলিশদের কাছ থেকে একটি মেয়ের দাবি করছিল। এখন যেহেতু শ্যাম একজন খুব ধনী ব্যক্তির ছেলে ছিল, পুলিশ তাকে কিছু বলে না। পুলিশ অফিসার শ্যামের বাবার কাছে অভিযোগ করে। কিছু সময় পরে শ্যামের বাবা জেলে আসেন, যিনি খুব শক্তিশালী একটি মানুষ। পুলিশ অফিসার শ্যামের বাবাকে বলে যে আপনার ছেলে এতটাই খারাপ হয়ে গেছে যে সে মাঝরাতে একজন পুলিশকে রাস্তায় টেনে নিয়ে যেতে থাকে এবং এখন সেই পুলিশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই কথা শুনে শ্যামের বাবা অফিসারকে বলেন যে আমি আমার ছেলের ভুলের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আজকের পর সে এই ধরনের ভুল করবে না। পুলিশ অফিসার শ্যামের বাবার সম্মানে শ্যামকে ছেড়ে দেয়। এরপরে শ্যামের বাবা শ্যামকে টেনে বের করে এবং তাকে তিরস্কার করতে শুরু করে, কিন্তু শ্যাম তার বাবার কথায় প্রভাবিত হয় না। সে তার বাবার সামনে ধূমপান করতে শুরু করে। আসলে শ্যামের মা মারা গেছিল এবং শ্যাম তার বাবার একমাত্র ছেলে ছিল, তাই শ্যামের বাবাকে শ্যামের প্রতিটা ইচ্ছা পূরণ করতে হয় এবং শ্যাম এও জানতো যে তার বাবা তাকে তিরস্কার করা ছাড়া আর কিছুই করতে পারে না। কিন্তু এখন শ্যামের বাবা শ্যামকে নিয়ে খুব বিরক্ত ছিলেন। শ্যামের বাবা বুঝতে পারে যে যদি এটি বন্ধ না করা হয় তবে শ্যাম একজন অপরাধী হয়ে উঠবে, তাই কিছু একটা করতে হবে। শ্যামকে সংশোধন করতে শ্যামের বাবা তার এক বন্ধুর কাছে যান এবং তাকে শ্যামের পরিস্থিতি ব্যাখ্যা করেন। সে তার বন্ধুকে বলে যে আমি শ্যামকে যে কোনো মূল্যে একজন সাধারণ মানুষ করে তুলতে চাই, যে অন্যকে সম্মান করবে। তখন তার বন্ধু বলে, এটা করার একটা উপায় আছে। আমি এমন একজন প্রশিক্ষককে জানি যে অনেক খারাপ ছেলেদের ঠিক করেছে, কিন্তু তার দৃষ্টিভঙ্গি একটু অন্যরকম। তবে আমি গ্যারান্টি দিতে পারি যে শ্যাম পুরোপুরি সুস্থ হয়ে উঠবে, সে একজন ভালো মানুষ হয়ে উঠবে। এবং এখন শ্যামের বাবা সেই প্রশিক্ষকের সঙ্গে দেখা করতে যান, কিন্তু এই দুজন যখন তার বাড়িতে যান তখন প্রশিক্ষককে ফাঁসিতে ঝুলতে দেখে সে হতবাক হয়ে যায়। আসলে পুরো ব্যাপারটা মিথ্যে, এর সবকিছু নকশা করেছেন তিনি বলেন যে এই ধরনের ডিজাইনের মাধ্যমে আমি অনেক খারাপ ছেলেদের উন্নতি করেছি। প্রশিক্ষক শ্যামের বাবাকে তার একটি আঙুল কেটে দেখায়, যা আসল আঙুল নয় বরং নকল ছিল। এটি দেখে শ্যামের বাবা প্রশিক্ষকের প্রতি মুগ্ধ হয়ে যান এবং তাকে শ্যামের সমস্ত অভ্যাস বলে তাকে উন্নত করার পরিকল্পনা করতে বলেন। একই সময়ে তাদের শ্যামকে দেখানো হয় যে প্রতিদিনের মতো তার গাড়িটি বাইরে নো পার্কিং এলাকায় পার্ক করা আছে। যখন সে ফিরে আসে তখন সে দেখে যে একটি ট্রাক তার গাড়িটি লোড করছে এবং এটি তার সাথে নিয়ে যাচ্ছে। এটি দেখে সে রাগান্বিত হয়ে ট্রাকের পিছনে দৌড়ে যায় এবং দৌড়ানোর সময় শ্যামকে পিছনে গুলি করে, যার ফলে শ্যাম অজ্ঞান হয়ে যায়। এবং কিছুক্ষণ পরে যখন শ্যাম জ্ঞান ফিরে পায় তখন সে নিজেকে একটি ঘোড়ার আস্তাবলে খুঁজে পায়। সে হঠাৎ এখানে এসে দেখে হতবাক হয়ে যায়, কিন্তু সে বেশি কিছু ভাববার আগেই আর্থার নামে একটি ছেলে তার কাছে আসে। আর্থার শ্যামকে বলে যে মালিক শীঘ্রই আসতে চলেছে, আপনাকে সমস্ত ঘোড়া প্রস্তুত করতে হবে, অন্যথায় আপনাকে শাস্তি দেওয়া হবে। কিন্তু শ্যাম কিছুই বুঝতে পারে না। তারপরে একটা মানুষ আসে এবং তাকে টেনে টেনে নিয়ে আসে, তারপর তার উপরে চেঁচায় এবং তাকে বলে, আমি তোমাকে কাল রাতে ঘোড়াগুলোকে তৈরি করে রাখতে বলেছিলাম, কিন্তু তুমি কাল রাত্রে করনি কেন? শ্যাম তখন তাকে বলে, কাল রাতের কথা ছাড়ো, আমি জীবনে প্রথমবার তোমাকে দেখছি। তখন সেই গ্রামের এক জমিদার এবং তার ছেলে জ্যাক আসে। যে মানুষটি শ্যামকে টেনে টেনে নিয়ে আসে সে জমিদারকে বলে যে শ্যাম ঘোড়া তৈরি করার কাজ করবে না
বলেছে। তখন জমিদার বলে তাকে শাস্তি দাও, তাকে চাবুক দিয়ে মারো। জমিদারের কথা শুনে সেই মানুষটা শ্যামকে চাবুক দিয়ে মারতে শুরু করে। জমিদার বলে যে আমি চা খেতে যাচ্ছি, যখন আমি আবার আসবো আমার ঘোড়া তৈরি হওয়া চাই, নয়তো শ্যামকে আরো 100 চাবুকের শাস্তি দেওয়া হবে। শ্যাম কিছুই বুঝতে পারছিল না এগুলো কি হচ্ছে তার সাথে। শ্যামকে আরো 100 চাবুকের শাস্তি থেকে বাঁচাতে আর্থার তার কাছে আসে। তারপর শ্যামকে ঘোড়া রাস্তা বলে নিয়ে যায়। তারপর শ্যাম আর্থারকে বলে যে আমি কল করতে চাই, আমি যদি আমার বাবাকে বলি যে এরা আমার ওপর চাবুক চালিয়েছে, তা শুনে আমার বাবা তাদের জীবন নিয়ে নেবে। আর্থার বলে এই কল আবার কি, আমি এগুলো কিছু জানি না, তুমি চুপচাপ ঘোড়া তৈরি করো, নয়তো তোমায় আরো 100 চাবুকের শাস্তি পেতে হবে। শ্যাম অনেক চিন্তায় পড়ে যায় যে হঠাৎ কি করে সে এই জায়গায় চলে আসলো। সে যেহেতু এখানে ফেসে গেছে সে তাই পালাতে শুরু করে। সে দৌড়াতে দৌড়াতে গ্রামের লোকেদের বলে যে পুলিশকে কল করো, কিন্তু তারা পুলিশকে জানতো না। সে দৌড়াতে দৌড়াতে দেখে এটা কোনো শহর না, এটা একটা গ্রাম। সে সেখানকার মানুষের জীবনযাপন দেখে বুঝে যায় যে এটা 2019 নয়, এটা 18 সেঞ্চুরি। তার মানে সে নিজের বর্তমান সময় থেকে 200 বছর পিছনে চলে এসেছে। এরপর সে এখান থেকে যেমন করেই হোক বেরোতে চাইছিল, কিন্তু একটা মানুষ আসে তার পায়ে চাবুক মারে, যার ফলে সে পড়ে যায় এবং ধরে নিয়ে যাওয়া হয় তাকে। জমিদার যখন জানতে পারে শ্যাম গ্রাম ছেড়ে পালানোর চেষ্টা করে, তখন তাকে ফাঁসির শাস্তি শুনিয়ে দেয়। এখন পালানোর জন্য শ্যামকে কিছু অন্য মানুষের সঙ্গে ফাঁসির জন্য নিয়ে যাওয়া হচ্ছে। যখন শ্যামকে ফাঁসি দিতেই যাচ্ছিল তখনই সেখানে জমিদারের মেয়ে আসে। সে তার বাবাকে বলে যে এমন মারামারি দেখে আমি বিরক্ত হয়ে গেছি, আজকে আমার জন্মদিন, আজকে অন্তত কারোর জীবন নিও না। জমিদার তার মেয়ের কথা শুনেন, তারপর শ্যামকে ছেড়ে দেয়। ওখানে যা কিছু হচ্ছিল ওপর থেকে একটা চিল দেখছিল। তারপর সেই চিল গ্রামের বাইরে বানানো একটি বাড়িতে যায়, যেখানে একজন মানুষ সেটাকে ধরে। এখানে আমরা বুঝতে পারি যে এটা কোনো চিল না, এটা একটা ড্রোন হয়। এই পুরো সেটআপটা শ্যামের বাবা শ্যামকে শুধরানোর জন্য তৈরি করেছে। ট্রেনারটি জঙ্গলের মাঝামাঝি এক একটা শুটিং এর সেটআপ বানিয়েছে, যেখানে দেখানো যাচ্ছে যে শ্যাম টাইম ট্রাভেল করে 18 সেঞ্চুরিতে পৌঁছে গেছে, আর ওখানে সে এক চাকরির জীবন পালন করছে। সেই কাজটিকে পুরোপুরিভাবে সফল করার জন্য গ্রামের কোনায় কোনায় ক্যামেরা লাগিয়ে রেখেছে এবং মাইক্রোফোনের সাহায্যে ট্রেনার সবাইকে এক এক করে জানায় কোন অ্যাক্টিংটা কখন করতে হবে। তারপর দেখানো হয় যে শ্যাম এখন এটা সত্যি মনে করে নিয়েছে, সে টাইম ট্রাভেল করে 18 সেঞ্চুরিতে চলে এসেছে। শ্যাম এখন না চাইলেও তাদের সাথে থাকতে শুরু করে। শ্যাম এখন সূর্য ওঠার আগে উঠে যায়, যেখানে সে তার লাক্সারি বাথরুমের কাজ এখন জঙ্গলের মাঝে সারে। সেখানে শ্যাম শুধু শুকনো রুটি খেয়ে দিন কাটায়। এখানে তার কাজ শুধু ঘোড়াগুলোকে তৈরি করা। শ্যামকে অনেক সমস্যার মুখোমুখি হতে হয়, আর যদি শ্যামের কোনো ভুল হয় তো শাস্তির জন্য তাকে চাবুকের বাড়ি খেতে হয়। শ্যাম এখন রাত্রে বিছানায় শুয়ে থাকার জায়গায় এখন সে মাটিতে শুয়ে থাকে। শ্যাম বুঝতে পারে না যে সে এমন জীবন কিভাবে কাটাবে। শ্যাম উপরওয়ালার কাছে প্রার্থনা করে যে সে এখান থেকে টাইম ট্রাভেল করে আবার 2019-এ ফিরে যাবে। একদিন যখন শ্যাম গ্রামে ঘুরছিল সে পাশে একজনকে কাঁদতে দেখে। যখন শ্যাম তার কাছে গিয়ে দেখে তো দেখতে পায় যে এটা জমিদারের মেয়ে সোফিয়া। তারপর শ্যাম তার কাছে যায় এবং জিজ্ঞেস করে যে সে কেন কাঁদছে। তখন সোফিয়া শ্যামকে বলে যে আমার বাবা আমার বিয়ে এক বয়স্ক মানুষের সঙ্গে দিতে চাইছে, আমি তার সাথে বিয়ে করতে চাই না। কিন্তু এই কথা শুনে শ্যামের ওপর কোনো প্রভাব পড়ে না। শ্যাম বলে এটা তো বেশ ভালো কথা, ওই বয়স্ক লোকটা আগেই মরে যাবে, তারপর তুমি তার সমস্ত সম্পত্তি নিয়ে নেবে। শ্যাম এখানে এত খারাপ পরিস্থিতিতে থাকা সত্ত্বেও সে তার খারাপ ব্যবহার থেকে বেরোতে পারছিল না। সে পরের দিন জমিদারের মুরগি চুরি করে, কারণ সে এখানে প্রতিদিন সবজি খেয়ে বিরক্ত হয়ে গেছিল। শ্যাম তার বন্ধু আর্থারকে বলে তুমি তাড়াতাড়ি এই মুরগিটা তৈরি করে নিয়ে আসো, তারপর আমরা দুজনে সেটা খাবো। যখন মুরগি তৈরি হয়ে যায় তখন শ্যাম একাই খেয়ে নেয়। শ্যাম আর্থারের জন্য কিছুই রাখে না। আর্থার যখন তার কাছে তার ভাগ চাই তখন শ্যাম বলে যে আমি তোমার ভাগেরটাও খেয়ে নিয়েছি। এটা শুনে আর্থারের মন খারাপ হয়ে যায়। কিছুক্ষণ পর জমিদারের বাড়ির কাজের লোকের যে প্রমুখ সে জানতে পারে যে জমিদারের একটি মুরগি কম আছে, আর সেই মুরগি বাড়িতে থাকা কাজের লোকের মধ্যে একজন চুরি করেছে। সেই জন্য ওখানে যতজন কাজ করে সে ওখানে সবাইকে এক লাইনে বসিয়ে রাখে। তারপর সে বলে যে মুরগি চুরি করেছো সে নিজে থেকে সামনে চলে আসো, নয়তো সবাইকে শাস্তি পেতে হবে। যখন কেউ রাজি হয় না তখন তার আর্থারের ওপর সন্দেহ হয়। তখন আর্থারকে টেনে নিয়ে গিয়ে ঘোড়া রাস্তা বলে অনেক মারে। শ্যাম সবকিছু দেখছিল কিন্তু সে চুপ ছিল। কিছুক্ষণ পর দেখা যায় যে শ্যাম পুকুরের পাড়ে বসেছিল। তখন আর্থার তার কাছে আসে। তারপর সে তার জামাটা উপরে করে তাকে দেখায় যে তার পিঠে মার খাওয়ার জন্য অনেক দাগ পড়ে গিয়েছে। আসলে সেটা একটা রিয়েলিস্টিক রং ছিল। শ্যামকে তা সত্যি মনে হচ্ছিল। আর্থার তার জন্য মার খেয়েছে। আর্থারের মন খারাপ হতে পারে, সে এটা জানা সত্ত্বেও তবুও সে জানার চেষ্টা করে না। তখনই একজন রোজ নামে একটি মেয়েকে ঘোড়া থেকে নামতে দেখে। নামতে দেখার সময় শ্যাম তার আন্ডারওয়্যার দেখে ফেলে। এই সব দেখে কিছুক্ষণের জন্য শ্যামের মনে ফিলিংস আসতে শুরু করে, কিন্তু সে অনুভব করে
করে যে সেই মেয়ে 18 সেঞ্চুরিতে মডার্ন সময়ের আন্ডারওয়্যার কিভাবে পরে থাকতে পারে। শ্যাম ব্যাপারটা বোঝার পর ওই মেয়েটার কাছে যায় এবং তাকে তার আন্ডারওয়্যার দেখাতে বলে। শ্যাম তাকে বলে তোমার কাছে ভবিষ্যতের আন্ডারওয়্যার কিভাবে আসলো। যখন ওই মেয়ে কিছু বলছিল না তখন শ্যাম জোর করে যাচাই করতে শুরু করে। তার আগে শ্যাম সবকিছু দেখে ফেলুক তখন সেখানকার গ্রামের মানুষ আসে, ওই মেয়েটিকে ছাড়িয়ে নেয়। তারপর রোজ নামের ওই মেয়েটা ঘোড়া চড়ে চলে যায়। তারপরে দেখা যায় কন্ট্রোল রুমে এই ট্রেনার যে কোনোভাবে শ্যামকে এই সত্যিটা জানতে দিতে চাইছিল না। এই সব সত্যিটা জেনে যায় তাহলে সে কখনো শুধরাতে পারবে না। সেখানে শ্যামের বাবাও রেগে গিয়ে এই সব বন্ধ করতে বলে, কারণ এত পরিশ্রমের পরও তার ছেলে শুধরানোর নামই নিচ্ছে না। তখনই একটা মেসেজ আসে যে শ্যাম ক্ষমা চাওয়ার জন্য রোজকে গ্রামে খুঁজছে। মেসেজটা শুনে তাদের মনে হয় আমাদের আরেকটু চেষ্টা করা উচিত। তারপর ট্রেনার মাইক্রোফোনের সাহায্যে রোজকে বলে যে তুমি তাড়াতাড়ি শ্যামের সামনে যাও। তখন শ্যাম সত্যি রোজের সামনে ক্ষমা চায়। সে বলে আমার সত্যি তোমার সঙ্গে এমন আচরণ করা উচিত হয়নি। রোজ তার কথা শুনে তাকে ক্ষমা করে দেয় আর শ্যামের সঙ্গে বেশি কথা না বলে সেখান থেকে চলে যায়। তারপর রাত্রে গ্রামে একটা ফেস্টিভ্যাল হয় যেখানে তারা সবাই মিলে প্রস্তুতি নিচ্ছিল। তারপর তারা গান গায়, নাচে, খুব মজা করে। এই ফেস্টিভ্যালে শ্যামও গ্রামের সবার সাথে নাচতে লাগে। তখনই গ্রামের জমিদারের মেয়ে শ্যামের সঙ্গে নাচতে লাগে। সে ধীরে ধীরে শ্যামের কাছে আসে আর বলে যে আমি ওই টাকাওয়ালা বয়স্ক লোকের সঙ্গে কখনো বিয়ে করব না। আমি নিজের জন্য একজন সুন্দর যুবক ছেলে খুঁজছি। যদি আমি কোনো যুবক ছেলে না পাই তাহলে আমি নিজেকে মেরে ফেলবো। এই সব আসলে ট্রেনারের প্ল্যান ছিল। শ্যাম যেন জমিদারের মেয়ের প্রেমে পড়ে যায় আর তার মনে সোফিয়ার জন্য অনুভূতি আসে আর সে যেন বদলে যায়। কিন্তু দেখা যায় যে শ্যামের কোনো ইচ্ছা নাই সোফিয়ার প্রতি। সে এখনো রোজকে খুঁজছিল। সে দেখে রোজ এক জায়গায় একা বসে আছে। এটা দেখে সে দ্রুত তার কাছে আসে এবং তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু রোজ শ্যামের সঙ্গে বেশি কথা বলে না। তখনই সেখানে আর্থার আসে। সে ওখানে বলে জমিদারের মেয়ে পুকুরে ডুবতে যাচ্ছে। এটা শুনে শ্যাম দৌড়ে তাকে বাঁচাতে যায় আর তাকে বাঁচিয়ে নেয়। সে জমিদারের মেয়েকে বাঁচিয়ে তার ঘোড়ার রাস্তা বলে নিয়ে যায়, যেখানে সোফিয়া তার কাছে আসার চেষ্টা করে, কিন্তু শ্যামের তার প্রতি কোনো ইচ্ছা না থাকায় সে তাকে সেখানে ছেড়ে সোজা রোজের কাছে চলে যায় এবং শ্যাম রোজকে বলে চলো আমরা একসাথে ফেস্টিভ্যাল পালন করি। কারণ শ্যাম শুনেছিল যে যেই ছেলে মেয়ে একসাথে এই ফেস্টিভ্যালে থাকবে তারা সারা জীবনের জন্য সঙ্গী হয়ে যাবে। কিন্তু রোজ তার মুখের ওপরে দরজা বন্ধ করে দিলে শ্যাম অনেকটা দুঃখ পায়। আসলে রোজ শ্যামকে এই জন্য অবহেলা করছে কারণ ট্রেনার তাকে শ্যামের থেকে দূরে থাকতে বলেছিল। অন্যদিকে দেখানো হয় ট্রেনার এবং শ্যামের বাবা মনিটরে সবকিছু দেখছিল। ট্রেনার বুঝতে পেরে যায় যে শ্যাম জমিদারের মেয়েকে নয় রোজকে পছন্দ করে। সেই জন্য ট্রেনার তার পরের দিন রোজকে তার কাছে ডাকে আর বলে এখন তোমায় তোমার নাটকে কিছু পরিবর্তন করতে হবে। ট্রেনার বলে যে শ্যামের পছন্দ এখন সোফিয়া থেকে সরে গিয়েছে, এখন তোমায় পছন্দ করে, তার জন্য তোমায় শ্যামের কাছে যেতে হবে। এটা শুনে রোজ মেনে যায়, কিন্তু এখানে রোজের বয়ফ্রেন্ড এটা পছন্দ করে না আর ওই নিজেই এখানে জমিদারের ছেলের নাটক পালন করছিল। রোজ তার বয়ফ্রেন্ডকে বোঝায় যে এটা শুধু নাটক মাত্র আর এটা আমি শ্যামকে একটি ভালো মানুষ তৈরি করার জন্য করছি। এটা শুনে তার বয়ফ্রেন্ড কথা মেনে নেয়। পরের দিন আমাদের গ্রাম দেখানো হয় যেখানে জমিদার তার ছেলের জন্য অনেক চিন্তায় আছে, কারণ জ্যাক শহরে গিয়ে কিছু সৈন্যকে মেরেছে, তাই সৈন্যরা তাকে শাস্তি দেওয়ার জন্য গ্রামে আসবে। এই জন্য জমিদার শ্যামকে তাদের বাড়িতে ডাকে আর তাকে বলে তুমি আমার ছেলের শাস্তি নিজের উপরে নিয়ে নাও, তার বদলে আমরা তোমাকে স্বাধীন করে দেব। স্বাধীন হওয়ার কথা শুনে শ্যাম রাজি হয়ে যায়। সে মনে করে প্রতিদিন এখানে চাকরের মতো জীবন কাটানোর থেকে ভালো কিছুক্ষণের শাস্তি মেনে তারপর সারা জীবন স্বাধীন থাকবে। কিছুক্ষণ পর সৈন্যরা আসে এবং তারা জমিদারের ছেলেকে খুঁজতে থাকে, কিন্তু শ্যাম তখন আসে বলে যে আমি জমিদারের ছেলে, আমি শহরে গিয়ে কিছু সৈন্যকে মেরেছিলাম। এটা শুনে ওই লোকগুলো শ্যামকে ধরে নেয় এবং চাবুকের বাড়ি দিতে শুরু করে। সে চাবুকের বাড়ি খাওয়ার পর ভালো জামা পরে স্বাধীন হওয়ার জন্য সোজা জমিদারের বাড়িতে জ্যাকের কাছে যায়। তারপর তাকে বলে যে আমি আমার কাজ পুরো করে নিয়েছি। এটা শুনে জমিদারের ছেলে শ্যামের ওপরে জোরে জোরে হাসতে লাগে। সে শ্যামকে নিচে ফেলে বলে তুমি কত বড় পাগল, এত সহজে তুমি স্বাধীন হতে পারো না। সে শ্যামের মুখে থু দিয়ে বলে যে তুমি যাও ঘোড়া তৈরি করো। শ্যাম জমিদারের ছেলের এই ব্যবহারে তাকে কিছু বলে না, সে চুপচাপ ওখান থেকে চলে যায়। অন্যদিকে শ্যামের বাবা ট্রেনার এই সব দেখে দুঃখী হয়ে যায়, কারণ এরা চাইছিল শ্যামকে জেতার জন্য লড়াই করতে হতো। শ্যাম এখন এই জীবনটা মেনে নেয়। সে প্রতিদিন দুঃখী হয়ে ঘোড়ার রাস্তা বলে ঘোড়াগুলোকে তৈরি করে আর সে এখন বেশিরভাগ সময় রোজের সঙ্গে কাটায়। শ্যামের রোজের প্রতি অনুভূতি হতে শুরু করে, কিন্তু রোজ শুধু নাটক করছিল। এইভাবে কিছুদিন আরো পেরিয়ে যায়, কিন্তু একদিন যখন এরা দুজনে ঘুরছিল সে ওপরে একটা চিল দেখতে পায়। সে রোজকে বলে যে আমি অনেক দিন ধরে দেখছি এই চিলটা আমার মাথার ওপরে ঘোরাঘুরি করছে। আসলে এটা একটা ড্রোন হয় যা সবসময় তাদেরকে পিছু করে আর এই কথাটা রোজ আগে থেকেই জানে। রোজ তাকে মিথ্যা বলে যে আমি এই চিলটাকে ছোট থেকে দেখছি। সে আমাদের গ্রামের রক্ষা করার জন্য সবসময় আমাদের গ্রামের ওপরে ঘোরাঘুরি করে। ওখানে আমাদের জমিদারের মেয়ে এবং জ্যাককে দেখানো হয়। এরা দুজন ট্রেনারের থেকে রেগে আছে। সোফিয়ার রাগ এই জন্য হচ্ছে যে তার মেন রোল কেড়ে নিয়ে রোজকে দিয়ে দেওয়া হয়েছে আর জ্যাক তার গার্লফ্রেন্ডকে
স্যামের সাথে দেখে সমস্যায় ছিল। এরা দুজন যখন নিজের দুঃখ প্রকাশ করছিল, কোথায় কোথায় তারা অনেক কাছে চলে আসে। তারপর তারা দুজনে ঘোড়ার আস্তাবলে গিয়ে ইন্টিমেটে জড়িয়ে পড়ে। ওখানেই কাছ থেকে শ্যাম এবং রোজ যাওয়ার সময় আস্তাবল থেকে কিছু আওয়াজ শুনতে পায়। যখন এরা দুজনে ভিতরে যায় তখন রোজ জ্যাক এবং সোফিয়াকে দেখে অবাক হয়ে যায়। আসলে জ্যাক আসল জীবনে রোজের বয়ফ্রেন্ড ছিল। সে তার বয়ফ্রেন্ডকে একটা অন্য মেয়ের সঙ্গে ইন্টিমেট হতে দেখে খুব কষ্ট পায়, আর সে জ্যাকের ওপর রেগে সেখান থেকে চলে যায়। শ্যামও তার পিছনে পিছনে চলে যায়। এই কথা যখন ট্রেনার জানতে পারে, জ্যাক এবং সোফিয়ার উপরে অনেক রেগে যায়, কারণ এই পুরো সেটআপে সোফিয়া এবং জ্যাক উভয় জমিদারের সন্তান এবং শ্যামের চোখে তারা ভাই বোনের অভিনয় করছে। তাই এই দুইজনের কাজ এমনকি শ্যামকে সন্দেহজনক করে তুলতে পারে এবং ট্রেনারের এত পরিশ্রমের সাথে করা পুরো পরিকল্পনাটি নষ্ট করে দিতে পারে। তাই ট্রেনার প্রথমে তাদের দুজনকে অনেক তিরস্কার করেন এবং তারপর তাদের দুজনকে বরখাস্ত করেন। অন্যদিকে রোজ তার প্রেমিককে অন্য মেয়ের সঙ্গে দেখে তার খুব খারাপ লাগে। এখন শ্যাম রোজের মেজাজ ঠিক করার জন্য মোমবাতি জ্বালিয়ে রাতের খাবারের ব্যবস্থা করে। রোজের এই সব দেখে খুব ভালো লাগে। তারা একে অপরের সঙ্গে অনেক কথা বলে। শ্যাম রোজকে বলে যে জমিদারের ছেলে জ্যাক আমার সাথে প্রতারণা করেছে। সে বলেছিল যে আমি যদি তার অপরাধ আমার উপর চাপিয়ে নেই তবে সে আমাকে মুক্তি দেবে। যখন আমি বদলে চাবুকের মার খাচ্ছিলাম এবং তারপর যখন আমার স্বাধীনতার কথা আসে তখন সে তার কথা পরিত্যাগ করে। সে আমাকে আঘাত করে, চর মারে, কিন্তু আমি তার কোনো কথার জবাব দেইনি, কারণ সেই মুহূর্তে আমি নিজেকে তার মধ্যে দেখতে পাচ্ছিলাম। আমার জগতে আমি এমনই ছিলাম। আমি সবসময় মানুষের দিকে তাকিয়ে থাকি। আমি কখনো কারো অনুভূতির কথা চিন্তা করিনি, কিন্তু আজ আমি তা অনুভব করছি। শ্যামের এই সব কথা শুনে রোজও তাকে পছন্দ করতে শুরু করে এবং রোজ এখানে প্রথমবার শ্যামকে চুম্বন করে। অন্যদিকে এই সব দেখে শ্যামের বাবা এবং ট্রেনার খুব খুশি হন এবং তারা অনুভব করেন যে এখন শ্যাম ধীরে ধীরে বদলে যাচ্ছে। অন্যদিকে বাস্তব জগতে যে মেয়েটি এই অভিনয়ে জমিদারের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিল, একটি সাক্ষাৎকারের সময় সে সবাইকে বলে যে রাশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি অর্থাৎ শ্যামের বাবা তার ছেলেকে একটি গ্রামে বন্দী করে রেখেছে এবং সে তার আবেগ নিয়ে খেলছে। খবরটি সমস্ত গণমাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়ে এবং সোফিয়া নামে এই মেয়েটি এই গুজব ছড়িয়ে দেয়, কারণ ট্রেনার তাকে বরখাস্ত করেছিলেন। শ্যামের এই অপহরণের খবর শুনে পুলিশ তদন্ত শুরু করে দেয়। শ্যামের বাবা যখন জানতে পারে যে পুলিশ এখানে আসতে চলেছে তখন সে ট্রেনারকে বলে যে আমাদের এখন এই সব বন্ধ করতে হবে। ট্রেনার বলেন যে পুলিশ এখানে পৌঁছতে সময় নেবে, সুতরাং আমরা একটি শেষ অভিনয় চালাবো যেখানে শ্যাম হয় ভালো হয়ে যাবে বা চিরকাল একই রকম থেকে যাবে। ট্রেনার বলেন যে এখন এই গ্রামটি মঙ্গলদের দ্বারা আক্রান্ত হবে। একই সময়ে গ্রামে আমাদের রোজ এবং শ্যামকে দেখানো হয়, যেখানে রোজ শ্যামকে বলে যে আমরা যদি দুজনে আলাদা হয়ে যাই তবে আমার ভালোবাসা নিয়ে কখনো সন্দেহ করো না, তোমার প্রতি আমার ভালোবাসা সত্য। আসলে রোজ জানে যে আজ এই কাজের শেষ দিন, তারপর দুজন আলাদা হয়ে যাবে। তাই সে তাকে বলতে চেয়েছিল যে সে তাকে সত্যি ভালোবাসে। তারপর আর্থার এসে তাদের বলে যে আমাদের গ্রাম মঙ্গোলিয়ানদের দ্বারা আক্রান্ত হয়েছে, আমাদের খুব তাড়াতাড়ি গ্রামে যেতে হবে, অন্যথায় তারা পুরো গ্রামে আগুন ধরিয়ে দেবে। এই কথা শুনে রোজ এবং আর্থার গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু শ্যাম ভয় পায়। সে বাড়ি যেতে চায় না, কিন্তু যখন সে দেখে গ্রামে মঙ্গোলিয়ানদের একদল জমাট বেঁধেছে তখন সে গ্রাম থেকে একবার চলে যাওয়ার কথা ভাবে, কিন্তু সে যায় না। তারপরে এমনকি ইচ্ছাও না করলেও সে রোজের সঙ্গে গ্রামে যায় এবং সেখানেই আমাদের দেখানো হয় যে মঙ্গোলিয়ানরা গ্রাম থেকে একটি মেয়েকে ধরে ফেলেছে। তারপর মেয়েটির বাবা মঙ্গলদের প্রধানকে অনুরোধ করেন যে দয়া করে আমার মেয়েকে ছেড়ে দিন। মঙ্গলদের প্রধান মেয়েটির বাবাকে সুযোগ দেয় এবং বলে যে তুমি আমাদের এক সৈন্যের সাথে লড়াই করো, তুমি জিতলে আমরা তোমার মেয়েকে মুক্ত করে দেব, আর যদি তুমি হেরে যাও তোমার মেয়ে আমাদের সঙ্গে থাকবে। এখন মেয়েটির বাবা এবং একজন মঙ্গল সৈনিকের মধ্যে যুদ্ধ হয়। আসলে এটি আসল লড়াই নয়, তবে এই দুই স্ট্যান্ডম্যান ট্রেনারের দ্বারা প্রস্তুত করা হয়েছে। দীর্ঘ লড়াইয়ের পর সৈনিক অবশেষে মেয়েটির বাবার মাথা কেটে ফেলে, যা আসলে একটি নকল মাথা ছিল। এখন মঙ্গলদের প্রধান মেয়েটিকে মুক্ত করে দেয়, কারণ তার বাবা তার মেয়েকে উদ্ধার করার জন্য তার জীবনের মূল্য দিয়েছিল এবং এখন মঙ্গলরা মেয়েটির পরিবর্তে রোজকে ধরে ফেলে এবং মঙ্গলদের প্রধান বলে যে এমন কেউ আছে যে এই মেয়েটিকে বাঁচাতে আমাদের সৈন্যদের একজনের সাথে লড়াই করতে পারে। এই কথা শুনে শ্যাম খুব ভয় পায়। প্রতিনিয়ত সে শ্যামের কাছে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু সে যেতে ভয় পায়। একই সময়ে আমাদের ট্রেনার এবং শ্যামের বাবাকে দেখানো হয়, যিনি শ্যামের ভয় পাওয়া দেখে খুব হতাশ হন এবং মনে করেন যে গত কয়েক মাস ধরে আমাদের কঠোর পরিশ্রম নষ্ট হয়ে গেছে। শ্যামের বাবা বলে সব শেষ,
আমি আমার ছেলেকে একজন ভালো এবং সাহসী মানুষ বানাতে পারিনি। একই সময়ে আমাদের শ্যামকে দেখানো হয় যে আকাশে উড়ন্ত চিলের দিকে তাকিয়ে আছে, যা রোজ তাকে বলেছিল যে সে আমাদের গ্রামের রক্ষক, এবং এখন শ্যাম মনে করে যে এই চিলটিও গিয়ে রোজকে বাঁচাতে চায়। তারপর সে সাহসিকতার সাথে তার ঘোড়ার উপর বসে এবং হাতে একটি লাঠি নিয়ে সেই দিকে চলে যায় যেখানে মঙ্গোলিয়ানরা রোজকে ধরে রেখেছিল। এখন সে আরো কিছু বোঝার আগেই কেউ পিছন থেকে শ্যামকে অজ্ঞান করার গুলি করে, যার ফলে শ্যাম অজ্ঞান হয়ে যায়। যখন সে জ্ঞান ফিরে পায় তখন সে তার ফেরারি গাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। অষ্টাদশ শতাব্দীতে তিনি যে দিনগুলি কাটিয়েছিলেন তা স্বপ্ন ছিল না বাস্তব তা তিনি বুঝতে পারেন না। এখন শ্যামের বাবা শ্যামকে বলে যে গাড়ি দুর্ঘটনার কারণে তুমি গত 3 মাস ধরে কমায় ছিলে। শ্যাম এখন আবার তার পুরনো জীবনে ফিরে এসেছে, কিন্তু সে তার মন পরিবর্তন করে ফেলেছে। সে যে ধরনের জীবনযাপন করত সে আর এই জীবন উপভোগ করে না। সে প্রতিদিন রোজকে মিস করে। শ্যাম সেই পুলিশ অফিসারের কাছেও যায় যার মুখে সে টাকা ছুঁড়ে মেরেছিল এবং তাকে তার গাড়ির বনেটের উপর ঝুলিয়ে আহত করেছিল। সে যা করেছিল তার জন্য সে লজ্জিত। সে পুলিশের কাছে ক্ষমা চায় এবং তাকে তার ফেরারি গাড়ি উপহার দেয় এবং চলে যায়। একদিন শ্যাম যখন ক্লাবে যায় সে জমিদারের ছেলে জ্যাক এবং তার মেয়ে সোফিয়াকে দেখে। শ্যাম তাদের দুজনের কাছে যায় এবং তাদের সাথে কথা বলতে শুরু করে, কিন্তু তারা এটি চিনতে অস্বীকার করে কারণ তাদের চুক্তিতে লেখা ছিল যে অভিনয় শেষ হওয়ার পরে কেউ শ্যামকে এ সম্পর্কে কিছু বলবে না। এটা দেখে শ্যাম খুব দুঃখ পায় এবং সেখান থেকে চলে যেতে শুরু করে এবং তারা দুজনেই শ্যামের অবস্থার জন্য করুণ দুঃখ বোধ করে। তারা দুজন শ্যামকে তাদের সাথে নিয়ে যায় এবং ঘোড়ার আস্তাবলের বাইরে রেখে দেয়। শ্যাম দেখে রোজ প্রতিদিন সেখানে থাকে। যখন সে ঘোড়ার আস্তাবলের ভিতরে যায় শ্যাম তাকে দেখে খুব খুশি হয়। সে বলে, তুমি কি আমাকে চেনো? রোজ হ্যাঁ বলে। রোজ বলে, আমি তোমাকে খুব মিস করি। দুজনে একে অপরকে আলিঙ্গন করে। এরপরে শ্যাম রোজকে নিয়ে তার বাবার কাছে যায়। রোজকে দেখে শ্যামের বাবা ভয় পান যে রোজ সত্যি তাকে পুরো সত্যটা জানিয়ে দেয়নি তো। রোজ তখন শ্যামের বাবাকে বলে যে আমি শ্যামকে সত্য বলেছি। শ্যাম তার বাবার কাছে অতীতের ভুলের জন্য ক্ষমা চায়। সে তার বাবাকেও ধন্যবাদ জানায়। সে বলে যে তোমার কারণেই আমি জীবন এবং মানবতা জানতে পেরেছি এবং তোমার কারণেই আমি আমার সত্যিকারের ভালোবাসা পেয়েছি। মুভিটির শেষে আমাদের দেখানো হয় শ্যাম, যিনি একই গ্রামে উপস্থিত ছিলেন, যে ট্রেনার যেভাবে তাকে সংশোধন করেছিল এখন সে ট্রেনারের জায়গা নেয় এবং বিগড়ে যাওয়া ছেলেদের এই গ্রামে নিয়ে আসে এবং তাদের উন্নতির জন্য কাজ করে। এই বলে গল্প শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।